ভৌতিক সাহিত্যের প্রতি আমাদের বাঙালিদের একটা আলাদাই টান আছে। তার উপর সেটা যদি হয় আমাদের গ্রাম বাংলার ভূত, তাহলে তো হয় সোনায় সোহাগা। গ্লোবালাইজেশনের যুগে যতই বিদেশি ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ বা ডিমন এগুলো আসুক না কেন, ঘুরে ফিরে আমরা বাঙালিরা কিন্তু সেগুলোর আগে আমাদের গ্রাম বাংলার অলৌকিক গল্পগুলিকেই বেশি প্রেফার করি। আর তার সাথে যদি মিশে যায় তন্ত্র, তাহলে তো 16 কলা পূর্ণ হয়ে যায়। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিকের কাহিনীর মাধ্যমে তন্ত্রের প্রতি যে একটা বিশেষ ভালো লাগা তৈরি করে দিয়ে গেছেন আপামর বাঙালির কাছে, সেটা আমাদের সাথে ছিল, আছে এবং থাকবেই। এর আবার কিছু বেশ ভালো দিকও আছে, আবার কিছু খারাপ দিকও আছে। খারাপ দিক হলো এই তন্ত্রকে ভালোবেসে বর্তমানে বেশ কিছু কাহিনী আমাদের সামনে চলে আসে যেগুলি পাতে দেওয়ার যোগ্য হয় না। হতে পারে সেটা জঘন্য মৌলিক লেখা, হতে পারে সেটা সেই থোরবড়ি খাড়াবড়ি থোরের মতন ফ্যান ফিকশন লেখা। তবে ভালো দিক বলতে আমরা পাই বেশ কিছু ভালো কাহিনীর সংকলনও। আজকে সেরকমই একটি ভালো কাহিনীর সংকলনের ব্যাপারে আলোচনা করতে এসেছি। বন্ধুরা, আজকে দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া একটি ভৌতিক তন্ত্র নির্ভর কাহিনীর সংকলন প্রেতযক্ষ ও অন্যান্যর নন স্পয়লার পাঠ্য প্রতিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। লেখক হচ্ছেন শ্রী অভিক সরকার। এর আগে ওনার লেখা আরও একটি তন্ত্র নির্ভর ভৌতিক কাহিনীর সংকলন এবং ইনকুইজিশন খুবই বিখ্যাত হয়েছিল। এই বইকে সেই সিরিজের পরবর্তী পাঠ হিসেবে ধরা যেতে পারে, কারণ এই নতুন কাহিনীগুলির মধ্যেও রয়েছে এবং ইনকুইজিশনের একজন অন্যতম প্রধান চরিত্র শ্রীকৃষ্ণানন্দ আগমবাগীশ। যদিও এই কাহিনীগুলি পড়ার জন্য এবং ইনকুইজিশন যে পড়তেই হবে তার কোনো মানে নেই, এগুলি একদম স্বতন্ত্র কাহিনী। যাই হোক, তো কেমন হয়েছে প্রেতযক্ষ এবং অন্যান্য বইটির কাহিনীগুলি? আসুন আলোচনা করা যাক। প্রেতযক্ষ অন্যান্য বইতে মোট 4টি কাহিনী রয়েছে। তার মধ্যে প্রথম 3টি কাহিনীকে বড় গল্প বলা যায় এবং শেষ কাহিনী অর্থাৎ কাউরিবুড়ির মন্দির হচ্ছে একটি সম্পূর্ণ উপন্যাস। এখানে সবকটি কাহিনী ব্যক্ত করা হয়েছে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি ভবতারণ চট্টোপাধ্যায়ের থ্রু দিয়ে। বলা যেতে পারে অনেকটা তারিণী খুড়োর মতন, যদিও এখানে শ্রোতারা সকলেই অ্যাডাল্ট এবং কাহিনীগুলিও। আমি প্রতিটা কাহিনীর নন স্পয়লার একটু প্লট বলে দিয়ে নিয়ে তারপরে বলে দেব কাহিনীগুলির পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। প্রথমে আসি প্রথম কাহিনীর বিষয়ে, যার নাম তেলিয়া ভোলা। ভবতারণ বাবুর কর্মজীবন শুরু হওয়ার আগের কাহিনী এটি। তিনি দীঘার মোহনায় একটি মাছের আড়তে কাজ করতে গিয়ে তেলিয়া ভোলা নামক একটি মাছের কথা জানতে পারেন, যার মেডিসিনাল গুণ থাকার কারণে সেই মাছের প্রচুর দাম, কিন্তু সেই মাছ খুব কম পাওয়া যায়। একবার তিনি সেই আড়তের সব থেকে বড় এবং ট্যালেন্টেড মাঝি মাখনের সাথে যান সেই তেলিয়া ভোলা মাছ ধরতে। তারপর সেই সাগরেই শুরু হয় এক অলৌকিক কাণ্ড। ভবতারণবাবু কিভাবে সেই অলৌকিকের হাত থেকে বেঁচে ফিরতে পেরেছিলেন তাই নিয়েই কাহিনীর বিষয়বস্তু। দ্বিতীয় কাহিনীর নাম প্রেতযক্ষ। এই কাহিনীও ভবতারণবাবুর কর্মজীবন শুরু হওয়ার আগের কাহিনী। বর্ধমানের কাছে দক্ষিণ গোপালপুর বলে একটি গ্রামে ভবতারণবাবুর এক আত্মীয় তাকে ডাকেন একটি পারিবারিক কাজে সাহায্য করার উদ্দেশ্যে। সেই গ্রামে এক পরিবারের উপর নেমে আসে এক ঘোর অমঙ্গল। কোনো এক অলৌকিক শক্তি যেন সেই পরিবারকে শেষ করে দিতে চায়। সেই ঘটনার সাথে ঘটনাচক্রে জড়িয়ে পড়েন ভবতারণবাবু। কিন্তু শুধু ভবতারণবাবু নয়, সেই ঘটনার সাথে জড়িয়ে পড়েন আরও একজন রহস্যময় মানুষ, যিনি আর কেউ নন শ্রীকৃষ্ণানন্দ আগমবাগীশ। এবার আগমবাগীশ মহাশয় আর ভবতারণবাবু কিভাবে সেই পরিবারকে রক্ষা করতে পেরেছিলেন সেই নিয়েই কাহিনী। তৃতীয় কাহিনীর নাম হাঁড়িকাঠ। এই কাহিনীর প্রেক্ষাপট বাঁকুড়ায়। ভবতারণবাবু তখন বাঁকুড়ায় পোস্টিং ছিলেন। সেখানে সুনুক পাহাড়ি বলে একটি জায়গায় ঘুরতে গিয়ে ভবতারণবাবু একটি হাঁড়িকাঠ অর্থাৎ বলি দেওয়ার কাঠের তৈরি স্থানকে উপড়ে ফেলে দেন। তারপরই সেখানে শুরু হয় একের পর এক অলৌকিক খুন। তারই মধ্যে আবার ভবতারণবাবুর স্ত্রী মাধুরীর সাথে ঘটে চলে একের পর এক রহস্যময় সমস্যা। ওই অলৌকিক খুন আর মাধুরীর সমস্যা কি কোনোভাবে একে অন্যের সাথে কানেক্টেড? তার উত্তর পাওয়া যাবে এই কাহিনীতে। এবারে আসি চতুর্থ অর্থাৎ শেষ কাহিনীর বিষয়ে। এই উপন্যাসের নাম কাউরিবুড়ির মন্দির। চাকরি পাওয়ার পর ভবতারণবাবু একবার আসামে গিয়েছিলেন গোলক পুষ্প বলে একটি ফুলের সন্ধানে। সেই ফুলের নাকি অনেক রকম গুণ। বিভিন্ন রোগের যেমন চিকিৎসা করা যেতে পারে সেই ফুলের মাধ্যমে, আবার যে কোনো রকম যৌন সমস্যারও দুর্দান্ত এবং অব্যর্থ ঔষধি হলো সেই ফুল। এহেন ফুল ফোটে এমন একটি মন্দিরে যেখানে নাকি কেউ গেলে আর বেঁচে ফিরে আসতে পারে না। সেই মন্দির হচ্ছে কাউরিবুড়ির মন্দির।
কিন্তু ভবতারণবাবু কোনোভাবে সেই মন্দিরে পৌঁছে যায় এবং বেঁচেও ফিরে আসে। কিন্তু তারপরে শুরু হয় এক অলৌকিক খেলা, যাতে ভবতারণবাবু সহ তাকে ঘিরে থাকা সকলেরই প্রাণ সংশয় হয়। ভবতারণবাবুকে বাঁচাতে আবারও সেখানে আসেন শ্রীকৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয়। কিন্তু তিনি কি পারবেন ভবতারণবাবু সহ সবাইকে বাঁচাতে? জানতে হলে পড়তে হবে কাউরি বুড়ির মন্দির উপন্যাসটি। 4টি কাহিনী আলাদা হলেও একটা জায়গায় এসে তারা সকলেই কিন্তু মিলে যায়, সেটা হলো ভালোবাসা। আর এই ভালোবাসার থেকে বড় যে কোনো তন্ত্র হয় না, সেটাই খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এবারে আসি বইটির পজিটিভ পয়েন্টের দিকে। প্রথমে যেটা ভালো লেগেছে সেটা হলো অভিকবাবুর লেখনী। ওনার লেখার ভাষা এত সাবলীল এবং প্রাঞ্জল যে এক সিটিংয়েই গল্পগুলি পড়ে নেওয়া যায়। ওনার লেখার মধ্যে সেই বাঁধন ক্ষমতা রয়েছে। তাই অভিকবাবুর এই লেখনী আমার কাছে প্রথম পজিটিভ পয়েন্ট। নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে গল্পের প্লট। এখানে প্রতিটি কাহিনীর প্লট আলাদা এবং ফার্স্ট টু লাস্ট পড়তে বেশ ফ্রেশ লাগে। কোনো গল্প পড়তে গিয়ে একবারও মনে হয় না যে এই তো একই রকমের গল্প আগেই পড়লাম। তাই এই গল্পগুলির প্লট হচ্ছে একটি পজিটিভ পয়েন্ট। নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট হলো সেটা হলো হরর এবং থ্রিলার জনরার মিশ্রণ। প্রতিটি গল্পে হরর এবং থ্রিলার বিল্ডিং দুর্দান্ত হয়েছে, যে পড়তে গিয়ে রীতিমতন শিহরণ জেগে ওঠে যে এইবারে কি হবে। প্রতিটা গল্প পড়তে গেলে একটা ক্রিপিনেস ফিল হয়, যেটা একটা ভৌতিক কাহিনীর ক্ষেত্রে অতি অবশ্যই দরকারি। অবশ্য এর মধ্যে ভালোবাসার বিষয়টাই রয়েছে সূক্ষ্ম করে, যেটা আমি অলরেডি আগেও বলেছি। নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট হলো সেটা হচ্ছে কাহিনীগুলির এন্ডিং। প্রতিটি কাহিনীর এন্ডিংগুলি আমার বেশ ভালো লেগেছে। প্রায় সবকটি কাহিনীর এন্ডিং পড়ে মনে একটা ভাব আসে যে কাহিনীগুলির রেশ খানিকক্ষণ থেকে যায়। যদিও হারিকাট নামক গল্পটির ক্ষেত্রে লেখক শেষ হয়ে হয় না শেষ এই টাইপ করেছেন। যাই হোক, এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 256টি। বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী এই বাইন্ডিং আমার ঠিকঠাক লেগেছে। কিন্তু যেটা আমার একটু অদ্ভুত লেগেছে সেটা হলো বইটির ওপরে যে কভার আছে তার নিচে যে বোর্ডটা ইউজ করা হয়েছে সেখানে কিছু নেই। আমি সাধারণত দেখে এসেছি যে ওপরের জ্যাকেটটা যদি খোলা যায় তাহলে তার ভেতরের নিশ্চয় কিছু একটা থাকে, নাহলে সেই জ্যাকেটটাকে আঠা দিয়ে আটকে দেওয়া হয়ে থাকে। কিন্তু এই বইয়ের ক্ষেত্রে সেরকম কিছু না দেখে একটু অবাকই হয়েছি, কারণ বইটির মুদ্রিত মূল্য খুব কিন্তু কম নয়। যাই হোক, বইটির পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার ঠিকঠাক লেগেছে, তবে হয়তো আরেকটু ভালো হতে পারত পেজ আর প্রিন্টিং কোয়ালিটি। বইটিতে যে সাইজের ফন্ট ইউজ করা হয়েছে সেটা পড়তে কোনোরকম কোনো অসুবিধা হয় না। এবারে আসি বইটির প্রচ্ছদের ব্যাপারে। বইটির প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। বইতে যে 4টি কাহিনী রয়েছে সেইগুলির মূল বিষয়গুলিকে সারা প্রচ্ছদ জুড়ে ফুটিয়ে তুলেছেন কৃষ্ণেন্দুবাবু। খুব যে আকর্ষণীয় আমার লেগেছে তা নয়, তবে ঠিকঠাক বলেই মনে হয়েছে। আরও অন্যভাবে কিছু করলে মনে হয় ভালো লাগতো, তবে এটা কমপ্লিটলি আমার থিঙ্কিং। এই বিষয়ে সকলের মতামত এক নাও হতে পারে। এবারে আসি নেগেটিভ পয়েন্টে। বইটির কাহিনীগুলো নিয়ে আমার কোনোরকম কোনো খারাপ লাগা তৈরি হয়নি। এখানে যে কটি পয়েন্ট আমি বলবো সেটা পুরোটাই প্রোডাকশন রিলেটেড। প্রথমে যেটা আমি পয়েন্ট আউট করতে চাই সেটা হচ্ছে বইটির প্রুফ রিডিং। এমন নয় যে অনেক বিশাল বই, কিন্তু তা সত্ত্বেও আমি প্রতিটা কাহিনীতে বেশ কিছু মুদ্রণ প্রমাদ পেয়েছি, এবং বেশ কিছু জায়গায় এমন মুদ্রণ প্রমাদ পেয়েছি যে সেটা দেখে আমার বেশ খারাপই লেগেছে। যেমন বেশ কিছু জায়গায় একই শব্দের 2 বার প্রয়োগ হয়েছে। বানান ভুল তো রয়েছে, আর 2-1টি জায়গায় কথা বলার কোটেশনগুলো গন্ডগোল পেয়েছি। আমি আশা করব প্রকাশনা আগামী প্রিন্টিংয়ে এই বিষয়গুলি কারেকশন করে নেবে। আসলে কাহিনীগুলি এতটাই ভালো যে এই ভুলগুলি নজরে আসলে পড়ার ছন্দ অল্প হলেও নষ্ট করে দেয়। এছাড়া নেক্সট যে পয়েন্টটি এখানে অ্যাড করছি সেটাকে নেগেটিভ পয়েন্ট হিসেবে বলা যায় না, রাদার বেটার করার একটা সাজেশন বলা যেতে পারে। সেটা হলো গোটা বইতে একটিও কোনো অলঙ্করণ নেই। যদি প্রতিটা কাহিনীর শুরুতে বা মাঝে মাঝে 2-1টি জায়গায় অলঙ্করণ ইউজ করা হতো তাহলে মনে হয় আরও বেটার হতো। আরও একটা বিষয় বলবো যে এই কাহিনী সংকলন পড়তে হলে প্রথমেই আগে 4 নম্বর কাহিনী অর্থাৎ কাউরি বুড়ির মন্দির পড়ে নিয়ে শুরু করা ভালো হবে, কারণ সেই কাহিনী না পড়ে যদি আপনি প্রথম 3টি কাহিনী পড়ে নেন তাহলে কাউরি বুড়ি মন্দিরের একটা খুব বড় স্পয়লার আপনি আগে থেকেই জেনে যাবেন। এই ক্রমটি মেনটেন করা উচিত ছিল, অথবা ভূমিকাতে এই বিষয়টি নিয়ে একটু লিখে দিলে ভালো হতো বলেই আমার মনে হয়েছে। এটুকুই বলার ছিল। এবারে উপসংহারে আসা যাক। আমার আলোচনা থেকে আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে বইটি আলটিমেটলি কেমন হয়েছে। যারা ভৌতিক সাহিত্যপ্রেমী তাদেরকে আমি এই কাহিনী সংকলন পড়ার জন্য অতি অবশ্যই রেকমেন্ড করছি। যদি এই বইটি আপনার উইশ লিস্টে থাকে তাহলে চোখ বুজে নিয়ে নিন,
কাহিনীগুলো পড়ে নিরাশ হবেন না। তবে হ্যাঁ, এখানে আরও একটি কথা বলে দেওয়া দরকার, সেটা হলো এখানে প্রতিটি কাহিনী কিন্তু প্রাপ্তবয়স্কদের মতন করেই লেখা হয়েছে। তাই বাড়িতে ছোট কেউ থাকলে আমি এখনই তাকে এই কাহিনী পড়ার জন্য দিতে বারণ করব। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি এই কাহিনীর সংকলনটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।